ইউনূস সরকারের মধ্যে বেশ কিছু লোক যারা উপদেষ্টা এবং বিশেষ সহকারীর ছদ্মবেশে আসলে বিদেশি কোম্পানির লবিস্ট হিসেবে ছিলেন, কিন্তু নির্বাচিত হওয়ার পরে কিন্তু তাদের চেহারা বদলে গেছে। দীর্ঘমেয়াদে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক। নারী বিষয়টা তাদের মাথার মধ্যেই সারাক্ষণ থাকে মনে হয়, কারণ ওই নারীকেই তাদের কাছে মনে হয় সবচেয়ে সব সমস্যার উৎস। বেশ কিছু চুক্তি করেছে তারা, যেটা অন্তর্বর্তী সরকারের এখতিয়ারের মধ্যেই পড়ে না। গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের 17 মাস পার হলো, নির্বাচন হলো, নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। এই পূর্বাপর বিষয়ে আলোচনা করব অধ্যাপক আনু মোহাম্মদের সঙ্গে। অধ্যাপক আনু মোহাম্মদ, আপনাকে স্বাগত। অন্তর্বর্তী সরকারের 17 মাসকে কিভাবে দেখছেন? কি লাভ হলো, কি ক্ষতি হলো? অন্তর্বর্তী সরকার তো বলা যায় যে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল। একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে, অনেক মানুষ রক্ত দিয়েছে। তারপর একটা দীর্ঘ স্বৈরশাসন, লুণ্ঠন, দুর্নীতির, অত্যাচার, এগুলোর মধ্যে থেকে মানুষ মুক্তি পেয়ে একটা নতুন সম্ভাবনার সামনে এসেছিল। সেই হিসেবে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি, এবং যারা সেখানে গিয়েছিলেন তারা সেরকম একটা প্রত্যাশা পূরণ করবেন বলেই অঙ্গীকার করেছিলেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সরকার ব্যর্থ এবং অনেক ক্ষতিকর কাজও করেছে। কিছু কাজ তো ধরেন দীর্ঘমেয়াদে সেগুলো হয়তো কাজে লাগবে, যেমন বেশ কিছু সংস্কার কমিশন করেছিল। সংস্কার কমিশনের মধ্যে কয়েকটা সংস্কার কমিশন রিপোর্ট তারা গুরুত্ব দিয়ে জুলাই সনদে এনেছে, বাকিগুলোকে আনে নাই। যেমন নারী কমিশনের যে রিপোর্ট, খুবই অপমানিত, অবহেলিত একটা অবস্থা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নদী, এগুলো আসে নাই কোনো কমিশন। কিন্তু যে কটা এসছে সেগুলি পরে হয়তো কাজে লাগবে। যদিও কমিশন গঠন নিয়ে অনেক সমস্যা ছিল, যে ওইটা পুরুষ প্রধান, ধর্মীয়, লিঙ্গীয়, জাতিগত বৈচিত্র্য ছিল। বৈষম্য হ্যাঁ, বৈচিত্র্য ছিল না। যদিও বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে ওই কম্পোজিশনটাই একটা সিগন্যাল দেয় যে এই সরকার যথেষ্ট সজাগ না, যে বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাবে। সংস্কার কমিশনের রিপোর্ট মানেই যে ওইটা সংস্কারের জন্য খুব ভালো হয়েছে তাও বলা যায় না, কিন্তু যাই হোক, ওগুলো একটা দলিল তৈরি হয়েছে, সেগুলো কাজে লাগবে। অন্যান্য ক্ষেত্রে যেমন ধরেন 17 মাস পরে হলেও নির্বাচন হলো, সেটা তারা যে আর পেছায় নাই কিংবা দীর্ঘসূত্রিতা তৈরি করে নাই, যদিও কিছু কিছু চেষ্টা ছিল নির্বাচন বানচালের। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সরকার কিছু কিছু ক্ষেত্রে খুবই ব্যর্থ। যেমন আইন শৃঙ্খলা যদি বলি আমরা, বিভিন্ন ধরনের মব সন্ত্রাস। ব্যর্থ এই অর্থে, তারা তো বলবে যে আমরা কি করব, হামলা হয়েছে। ব্যর্থ এই অর্থে যে তারা কোনো ব্যবস্থাই নেয়নি। যেমন ধরেন প্রথম আলো, ডেইলি স্টারে আক্রমণ যখন হলো, ছায়ানট, উদীচী, এই 4টা জায়গায় যে আক্রমণ হলো পরপর, এটা কিন্তু ঘোষণা দিয়ে হয়েছে, ফেসবুকে ঘোষণা দিয়েছে, এবং তারা প্রস্তুতি নিয়ে দেশ থেকে, দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে এটা করা হয়েছে। সরকার কিন্তু জানে সবাইকে, কোনো ব্যবস্থা নেয়নি। এর আগেও মাজার কিংবা ধরেন বাউলদের জায়গা, সেগুলো হচ্ছে। এবং একটা উদ্বেগের ব্যাপার তৈরি হয়েছিল গত মাসগুলোতে এই সরকারের সময়। এই সরকার এই দায়টা তো নিতে হবে। এই সরকারের সময় সাংস্কৃতিক জগতে একটা বড় ধরনের বন্ধাত্ব তৈরি হয়েছিল। সবার মধ্যে একটা, যে এখানে সাংস্কৃতিক তৎপরতা চালানো যাবে, নাটক বন্ধ হয়ে যাচ্ছে, গান বন্ধ হয়ে যাচ্ছে, বাউল বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েদের উপর আক্রমণ হচ্ছে। ধর্মীয় নামে বিভিন্ন ফ্যাসিবাদী গোষ্ঠী তারা নানা রকম তৎপরতা চালাচ্ছিল। সরকার একেবারে হয় চুপচাপ ছিল, অথবা কোনো কোনো ক্ষেত্রে পরোক্ষ সমর্থনই। পরোক্ষ সমর্থনের উদাহরণ হচ্ছে, তারা বলছে না এটা তো মব সন্ত্রাস না, এটা জনগণের বিক্ষোভ, বিপ্লব হলে এরকম হয়ই, এই সমস্ত নানান কথা বলে একটা ভয়ঙ্কর পরিস্থিতিকে তারা বৈধতা দিতে চেষ্টা করেছে। এইটা হচ্ছে তাদের একটা বড় ধরনের, এটা শুধুমাত্র ব্যর্থতা বলবো না, এটা তাদের অপরাধ বলবো। আরেকটা বড় অপরাধ তাদের আছে, যেটার কারণে আমি বিভিন্ন সময় বলেছি এবং এখনো বলছি, যে যারা এটার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচার করতে হবে। সেটা হচ্ছে, বেশ কিছু চুক্তি করেছে তারা, যেটা অন্তর্বর্তী সরকারের এখতিয়ারের মধ্যেই পড়ে না। বিদেশের সঙ্গে, হ্যাঁ, আন্তর্জাতিক চুক্তি। যেমন ধরেন যে সমস্ত চুক্তি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সেগুলি তো একটা অস্থায়ী সরকার, অন্তর্বর্তী সরকার, তার তো করার কথা না। সেটাও করেছে এমনভাবে, খুবই গোপনে, খুবই অস্বচ্ছতার সাথে, এবং যুক্তি, তথ্য বিশ্লেষণ সবকিছুর বিরুদ্ধে গিয়ে, জনসম্মতির বিরুদ্ধে গিয়ে, এবং রীতিমতো হুমকি দিয়ে।
কিছু কিছু করেছে, যেমন ধরেন এলএনজি আমদানির চুক্তি করে আসলো বাংলাদেশের প্রধান উপদেশের এক বিশেষ সহকারী, গিয়ে চুক্তি করে আসছে, পেট্রোবাংলা জানে না যে তারা এলএনজি আমদানির চুক্তি করেছে। কাতারের সঙ্গে, হ্যাঁ, না, ইউএস এর একটা কোম্পানি, ইউএস এর একটা কোম্পানির সাথে চুক্তি করে আসলো। কাতারের সাথে তো আগের থেকে এলএনজির চুক্তি আছে। তারপরে চুক্তি করে আসলো, দেখা যাচ্ছে যে বিমান জানে না যে বিমান কেনার চুক্তি করছে তারা। এবং এই সমস্ত চুক্তি করতে করতেই দেখা গেল যে যখন ট্রাম্প ট্যারিফের চাপ দিচ্ছে, অন্যান্য দেশগুলো কিন্তু কথা বলছে, কথা দর কষাকষি করছে, দেন দরবার করছে। আর আমাদের সরকার মনে হলো যে তারা নিজেরাই খুব আগ্রহী, এবং তারা লাভ দিয়ে পড়ে প্রথমেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, মানে গোপনীয়তার চুক্তি স্বাক্ষর করে ফেললো, যে এটা প্রকাশ করা যাবে না। এবং তারপরে নির্বাচনের 2 দিন আগে মানে 12 তারিখ 9 তারিখে তারা করলো, 9 তারিখে তারা চুক্তি স্বাক্ষর করলো এই যুক্তরাষ্ট্রের সাথে, একটা দীর্ঘমেয়াদী, যেখানে আমাদের পুরো অর্থনীতি যেটার মধ্যে চাপের মধ্যে পড়বে। কি ধরনের ঝুঁকি তৈরি করবে আমাদের অর্থনীতিতে? কয়েকটা উদাহরণ দেই। যেমন ধরেন, একটা জায়গায় তারা ওটা দেখাচ্ছে বেশি যে খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে যে গার্মেন্টসে আমাদের কিন্তু অন্যান্য দেশের শুল্ক হার ছিল 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ এরকম। আমাদের গার্মেন্টস কিন্তু 16% শুল্ক দিতে হতো যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য। ওইটা এখন পর্যন্ত ভ্যালিড আছে। তার উপরে এখন যোগ হয়েছে, মানে ওই 20%-এর বাইরেই আগে থেকেই 16 ভাগ ছিল, 16% ছিল, পরে 35, তারপরে 20%, তারপরে এইবার 19% করলো। তার সাথে একটা যেটা বেশি দেখানো হচ্ছে সেটা হলো, কোনো গার্মেন্টস কারখানা যদি যুক্তরাষ্ট্রের থেকে তুলা আমদানি করে, যুক্তরাষ্ট্রের জিনিসপত্র দিয়ে যদি তারা এখানে পোশাক উৎপাদন করে, তাহলে সেই পোশাক শুল্ক লাগবে না, শুধুমাত্র সেই কারখানাগুলো এই সুবিধাটা পাবে। তার বদলে এই একটাই হচ্ছে আমাদের সুবিধা। তার বদলে কি? তার বদলে হচ্ছে এমন অনেক আমদানি করতে হবে যে সমস্ত আমদানি আমাদের হয় প্রয়োজন নাই, অথবা দামের দিক থেকে অনেক বেশি। আমাদের আমদানি করতে হবে, ধর মাছ, মাংস, এই সমস্ত আমদানি করতে হবে। আমাদের আমদানি করতে হবে সয়াবিন তেল, আমাদের আমদানি করতে হবে গম, একটা অনেক বেশি মাত্রায় এবং দামও তুলনামূলকভাবে বেশি। আমাদের আমদানি করতে হবে অস্ত্র, আমাদের আমদানি করতে হবে বোয়িং বিমান। এবং এগুলো সবই হচ্ছে একটা, আপনি এরকম একটা কমিটমেন্ট যেটা বহু বছরের জন্য আমাদের অর্থনীতির উপরে বড় চাপ সৃষ্টি করবে। তারপরে এখানে শেষ না, তারপরে হচ্ছে অধীনতার চুক্তি। অধীনতার মানে হলো যে বাংলাদেশ কার সাথে বাণিজ্য করবে, কার সাথে বাণিজ্যিক তৎপরতা চালাবে কিংবা রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক রাখবে, সেটা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের উপরে। যুক্তরাষ্ট্র যদি কারো উপরে বিরক্ত থাকে, কিংবা কারো উপরে স্যাংশন থাকে, কিংবা কারো সাথে বাণিজ্য করলে সে ক্ষতিগ্রস্ত হবে বলে যুক্তরাষ্ট্র যদি মনে করে, তাহলে তার সাথে আমরা বাণিজ্য করতে পারবো না, তার কাছ থেকে আমরা আমদানি করতে পারবো না, তার সাথে কোনো রকম অর্থনৈতিক সম্পর্কের মধ্যে, চুক্তির মধ্যে যাইতে পারবো না। তার মানে বাংলাদেশে হাত পা বাঁধা। বাংলাদেশ কি করবে ভবিষ্যতে, আগামী স্বাধীন রাষ্ট্র এটা 30-40 চুক্তি করতে পারে? কোনো স্বাধীন রাষ্ট্রই করতে পারে না এটা। 30-40-50-60 বছর তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে করলেন এইটা? এই যে এই চুক্তিটা করলো, ধরেন 9 তারিখে চুক্তি করলো, তারা যদি এখন বলে যে এর আমরা কি করব, আমাদের উপর তো অনেক চাপ ছিল, এটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না কেন? কারণ আরো বহু দেশের উপরে ট্রাম্প তো একটা পুরো বিশ্বে একটা অস্থিরতা তছনছ করে ফেলছে, এবং বহু দেশের উপরে এই ধরনের এক ধরনের মাস্তান, মানে বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব মাস্তান এইগুলি করছে। কিন্তু কোনো দেশই কিন্তু বাংলাদেশের মতো এইরকম নিজে থেকে গায়ে পড়ে গিয়ে প্রথমে এনডিএ সাইন করা, তারপরে পুরো চুক্তি স্বাক্ষর করা, এটা কেউ করেনি। প্রত্যেকে দর কষাকষি করছে, কথাবার্তা বলছে, এবং তাতে অনেকেরই কমে গেছে। আপনি ভিয়েতনামের কমে গেছে, এমনকি ভারত 18-তে নিয়ে ভারত কমে গেছে, এবং ভারত আরো অন্যান্য অনেক বিষয় আছে যেগুলিতে তারা অনেক নমনীয় একটা অবস্থা করেছে। এখনো চুক্তি করে নাই, কিন্তু বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে ফেললো, এবং চুক্তি স্বাক্ষর করার মধ্যে দিয়ে একটা বড় ধরনের, এবং এই যে তারা কিন্তু বলতে পারতো, আমরা ইউনূস সাহেব সম্পর্কে শুনি ওনার যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো সম্পর্ক, তো ভালো সম্পর্কের নমুনা যদি এটা হয় যে বাংলাদেশকে আরো অধীনতার মধ্যে ফেলবে, তো এই ভালো সম্পর্ক তো আমাদের জন্য খুব বিপজ্জনক। কিন্তু ভালো সম্পর্ক হইতে পারতো এটা যে না, আমরা এখন করতে পারবো না, ভালো সম্পর্কও লাগবে না, একটা খুব স্বাভাবিকভাবেই একটা দেশ বলতে পারে যে 2 দিন পরে নির্বাচন হচ্ছে, নির্বাচিত সরকার করে আসলে তারপরে তারা আলোচনা করে চুক্তি করলে সেটা তো টেকসই হয়, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। এটা যুক্তরাষ্ট্র অস্বীকার করার কিছু ছিল না, কারণ এরকম না যে সব দেশের সাথে চুক্তি হয়ে গেছে, বাংলাদেশই বাকি আছে, তা তো না।
এবং এটা করলো তার কয়দিন আগে, এই 6 তারিখে 6-9 বলে একটা কথা আছে বাংলা ভাষায়, উল্টাপাল্টা কাজ করা। এই 9-6 এই সরকারও তাই করলো, 9 করলো একটা, 6ও একটা জাপানের সাথে করলো, সেটাও ঠিক মতো মানুষকে জানে না যে এটা কি দাঁড়াইলো। এর বাইরে তারা বন্দর নিয়ে চুক্তি করছে কয়েকটা, সেটাও কিন্তু অনেক কথাবার্তা হয়েছে সেটাও। এবং শেষে এসে এই নিউ মুরিন কন্টেইনার টার্মিনাল, যেটা খুব লাভজনক একটা বন্দর, সেটা আবুধাবির একটা কোম্পানিকে দিবে। তারা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, নানা রকম কাজ করছে, নানা রকমভাবে উদ্যোগ নিচ্ছে, চাপ সৃষ্টি করছে, জোর জবরদস্তি করছে, মিথ্যাচার করছে, একটা লাভজনক এবং রীতিমতো দক্ষতার সাথে কাজ করছে। যে সমস্ত সমস্যা সেটা দূর করা সম্ভব, সেগুলির মধ্যে না গিয়ে ওটা বিদেশি কোম্পানিকে দেবেই। বলা যায় যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠান, বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী, বড় বড় পণ্ডিত, তারা কিছু না বললেও এই শ্রমিকরা আন্দোলন করে কিন্তু এটা ঠেকিয়েছে। কিন্তু শ্রমিকরা অন্তর্বর্তী সরকারের যারা নীতি নির্ধারক তারা বলেছেন যে তারা এত এত একটা ভালো কাজ করছিলেন, আর দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আপনারা সেটা ঠেকিয়ে দিয়েছেন। হ্যাঁ, এইগুলি হচ্ছে মিথ্যাচার। এবং আমার মনে হয় যে আমার মনে হয় না, আমার দৃঢ় বিশ্বাস যে এই ইউনূস সরকারের মধ্যে বেশ কিছু লোক যারা উপদেষ্টা এবং বিশেষ সহকারীর ছদ্মবেশে আসলে বিদেশি কোম্পানির লবিস্ট হিসেবে ছিলেন, এবং তাদের তৎপরতা থেকে তাই মনে হয়। কারণ তাদের এই যে কথাটা, এই কথাটাই হলো একটা মিথ্যা কথা। কারণ একটা বন্দর, একটা নিউ মুরিন কন্টেইনার টার্মিনাল বাংলাদেশের জন্য, চট্টগ্রাম বন্দর হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, মানে কি 80%-এরও বেশি, আরো বেশি, 90 ভাগের কাছাকাছি আমদানি রপ্তানি হয়। এরকম কোনো দেশ পাওয়া যাবে না যে তার এইটা দিয়ে দেওয়া মানে আপনি পুরো বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যটা বিদেশি কোম্পানির হাতে দিয়ে দিচ্ছেন। তো সেই রকম কোনো উদাহরণ অন্যান্য দেশে যেমন আছে, আপনি 100টা বন্দর আছে, তার মধ্যে আপনি 2-3টা বিদেশি কোম্পানিকে দিচ্ছেন। সেটাও বিদেশি কোম্পানিকে আপনি যদি কোনোটা দেনও, তার জন্য তো একটা জাতীয় সক্ষমতা লাগবে তাকে পরিচালনা করার জন্য। তো বাংলাদেশে নিউ মুরিন কন্টেইনার টার্মিনাল একটা জাতীয় সক্ষমতা দাঁড়াচ্ছিল, এবং গত 6 মাসে নেভি যে চালাচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে সক্ষমতা বেড়েছে, অপচয় কমেছে, এবং বহু ধরনের জায়গায়, যেমন কাস্টমসের প্রবলেম, ওইটা তো বিদেশি কোম্পানি এনে সারা যাবে না, ওইটা নিজেরা ঠিক করতে হবে। আমলাতন্ত্রের সমস্যা অনেকেই বলছে যে বন্দরের সমস্যার 80% ব্যবসায়ীদের বক্তব্য হলো বন্দরের সমস্যার 80% হচ্ছে কাস্টম সংক্রান্ত, আর 20 ভাগ হচ্ছে। হ্যাঁ, এই যে কাস্টমসের সমস্যা তো সমাধান তো করতে হবে আলাদাভাবে, ওটা তার ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে হবে না। যেটা হইলো উন্নয়নের, তাদের উন্নয়নের ধরনটা হইলো এরকম যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য তারা মাসুল বৃদ্ধি করেছে প্রায় 50 ভাগ। তার ফলে আমদানি রপ্তানি দুই দিকে কিন্তু খরচ বেড়ে গেল বাংলাদেশে। এবং এইটা যাতে ওই ডিপি ওয়ার্ল্ডের বদনাম না হয়, সেই জন্য সরকার মানে কীরকম দাসখত দেওয়া, যে ওই কোম্পানিকে দিতে হবে, ওই কোম্পানি যাতে লাভ হয় সেটা নিশ্চিত করার জন্য পুরো বাংলাদেশের আমদানি রপ্তানিকে আরও বেশি ব্যয়বহুল করে ফেললো এই সরকার। এবং তার পাশাপাশি এই যে মিথ্যাচার, যে দক্ষতা সক্ষমতা বাড়ানোর জন্য এখানে দুর্নীতি হয়, এই যে কথাটা বলা হয়েছে, এটা ধরেন, এটা বলার মধ্যে দিয়ে আমি খুব অবাক যে যিনি উপদেষ্টা ছিলেন নৌ পরিবহনের সাখাওয়াত সাহেব, তিনি আগে অনেক যুক্তিসঙ্গত কথাবার্তা বলেছেন বিভিন্ন সময়। আমরা শেখ হাসিনার সময় দেখেছি তার যুক্তিসঙ্গত অনেক আর্গুমেন্ট, টকশোতে কথাবার্তা বলতেন। তিনি এই দায়িত্ব নিয়ে কিভাবে তিনি বলেন যে এই যে মাসুলটা বাড়ানো হয়েছে এইটা দক্ষতা বাড়ানোর জন্য, যেখানে এটা এত লাভজনক প্রতিষ্ঠান যে প্রায় 3000 কোটি টাকা তার লাভ থাকে, তার মজুদ আছে, টাকা আছে হাতে টাকা থাকার পর মাসুল বাড়ানো যে আসলে কোম্পানির স্বার্থে, এই কথাটা উনি গোপন করছেন। আবার বলছেন যে এখানে দুর্নীতি হয়। তা দুর্নীতি যদি হয় তাহলে তো দুর্নীতির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন, দুর্নীতিবাজদের শনাক্ত করেন, এবং দুর্নীতি যদি কোনো প্রতিষ্ঠানে হয় তাহলে সেটা ওই মন্ত্রণালয়ের যারা একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের দায়িত্বটা সবচেয়ে বেশি। তাহলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া তো এখানে দুর্নীতি হতে পারে না। তো সেটার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দুর্নীতির কথা বলে বিশ্বব্যাপী আপনি একটা বদনাম ছড়াইলেন যে দুর্নীতি হয় বলে, আপনি বিদেশি কোম্পানির হাতে একটা পুরো বাংলাদেশের অর্থনীতিকে তুলে দিচ্ছেন। আচ্ছা, তারপর এটা দিতে পারেনি, এখন নির্বাচিত সরকার কি করে আমরা দেখব। হ্যাঁ, শ্রমিকরা একটা বড় কাজ করেছে। আপনি বন্দরের কথা বললাম, চুক্তির কথা বললাম, কিন্তু আপনি একজন শিক্ষক, এবং এই সরকারে আমাদের বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনের পরিস্থিতি কেমন ছিল? সেটা হচ্ছে আরেকটা সমস্যার জায়গা। বিশ্ববিদ্যালয়গুলোতে ধরেন, বিশ্ববিদ্যালয়গুলোতে তো এই শেখ হাসিনার আমলে একটা বড় সমস্যা ছিল, একেবারে সরকারি অনুগত কিছু প্রশাসক মেরুদণ্ডহীন,
আর ছিল মাস্তান ছাত্রলীগ। ছাত্রলীগের অত্যাচারে পুরো বিশ্ববিদ্যালয়গুলো একটা অতিষ্ঠ ছিল ছাত্রছাত্রীরা। ওখানে স্বাধীনভাবে কোনো শিক্ষকের পক্ষে কাজ করা মুশকিল হতো। প্রশাসন ছিল পুরোপুরি অনুগত দলীয়। সেই গণঅভ্যুত্থানের মধ্যে তো একটা পরিবর্তন হবে যে না, দলীয় এরকম হবে না, কিংবা এই ধরনের অত্যাচার বা এই ধরনের কোনো চাপ সৃষ্টি হবে না। মেধার ভিত্তিতে, মেধার মেধা ভিত্তিতে যোগ্যতার দূর হবে। ভিত্তিতে পদায়ন হবে। হ্যাঁ, সেটাই আমরা আশা করেছিলাম এবং আমরা কিন্তু দেখা গেল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা বিবেচনা করা হয় নাই, বিবেচনা করা হয়েছে মব সন্ত্রাস কিংবা তদবির, দলীয় পরিচয়। এগুলোর মধ্যে দিয়ে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এমন নিয়োগ হয়েছে যেটা অবিশ্বাস্য ধরনের, এবং তার ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার এমন অবস্থা তৈরি হলো, আবার কিছু ছাত্র মাস্তান তৈরি হলো এখন এই অন্তর্বর্তী সরকারের সময়। তারা দেখা গেল শিক্ষকদের হুমকি দিচ্ছে, শিক্ষকদের কে শিক্ষক ঢুকতে পারবে কে ঢুকতে পারবে না সেটা বলছে, শিক্ষকদের উপরে গিয়ে হামলা করছে এবং তাদের তালিকা প্রকাশ্যে ঘোষণা মানে করছে। তারা মনে হইলো যে ওই ছাত্রলীগের একটা নতুন সংস্করণ প্রকাশিত হচ্ছে, এবং তাদের আবার পৃষ্ঠপোষকতা দিচ্ছে প্রশাসন, সরকার আবার তাদের ব্যাপারে খুব নমনীয়। এরাই কিন্তু এদেরই কেউ কেউ ফেসবুকে ঘোষণা দিয়ে প্রথম আলো আক্রমণ করো, ছায়ানট আক্রমণ করো, উদিচি আক্রমণ করো, এরা বলেছে। মানে এটা একটা সংঘবদ্ধ নেটওয়ার্ক। এটা তো ফৌজদারি অপরাধ। হ্যাঁ, মানে যারা ঘোষণা দিয়ে সংঘবদ্ধ কোনো নেটওয়ার্ক, যারা শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করেছে, সংস্কৃতি জগৎকে হুমকির মধ্যে ফেলেছে, গণমাধ্যমকে হুমকির মধ্যে ফেলেছে। তার ফলে মত প্রকাশ, কথাবার্তা বলা, এই যারা বলতে চায় তাদের বিরুদ্ধে অনলাইনে ব্যাপক অত্যাচার করেছে, হুমকি দিয়েছে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলিতেও। সেই কারণে আমি মনে করি যে একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে এখনো আছে, যেটা থেকে তার বের হওয়া দরকার। 5 আগস্টের আগে শিক্ষাঙ্গনে তো আপনি বললেন, কিন্তু শিক্ষার এই দুরবস্থা রোধে অথবা সংকট কাটিয়ে উঠতে সরকারের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখেছেন অন্তর্বর্তী সরকারের সময়? অন্তর্বর্তী সরকারের সময় ভালো পদক্ষেপ, কার্যকরী পদক্ষেপ খুঁজতে হবে, খুঁজে আপনার যখন মনে নাই নিশ্চয়ই এরকম কার্যকরী পদক্ষেপ নাই বলেই ধরে নেই। নির্বাচন হলো একটা মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে অতীতের নির্বাচনগুলোর তুলনা করলে মোটামুটি ভালো নির্বাচন হলো। যদিও সেই নির্বাচনে সবাই তার পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পেরেছে তা নয়, কারণ নির্বাচনটি পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক ছিল না। নির্বাচনের ফলাফল বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে বলে মনে করেন? নির্বাচনটা তো ভালোই হয়েছে, মানে সহিংসতা ছিল না, মানুষজন ভোট দিতে পেরেছে। তবে ওই যে যেটা বললেন যে পুরোপুরি অংশগ্রহণমূলক হয়নি, যেমন বড় দল হিসেবে আওয়ামী লীগ হচ্ছে বড় দল, সে তো এর মধ্যে ছিল না। আওয়ামী লীগ যে থাকতে পারে না, এটা এই যে পরিস্থিতিটা, এটা তারই সৃষ্টি করা আসলে। কারণ আওয়ামী লীগ অন্যদেরকে আগে এক্সক্লুড করতো এবং তারপরে নিজে এক্সক্লুডেড হয়ে গেছে। মানে তার খোদাই করা খাদে, হ্যাঁ, খাদের মধ্যে তারই তৈরি করা পথ। তো যাই হোক, এই 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 ফলাফলটা ধরেন আমরা দেখতে পাচ্ছি যে যেমন বিএনপি 2/3 পেয়েছে। এর আগেও কিন্তু আমরা 2/3 ভোট পাওয়ার উদাহরণ আছে। যেমন 2001 সালে বিএনপি জোট, তখন জামাত বিএনপির সাথে ছিল, তো তারা কিন্তু 2/3 পেয়েছিল। আর 2008 সালে আওয়ামী লীগ 2/3 পেয়েছিল, এবং দুইটার অভিজ্ঞতা কিন্তু খুব খারাপ। 2001 থেকে 2006 বিএনপি জামাতের যে শাসন, কিংবা সেই সময় ধরেন দুর্নীতি বলেন, কিংবা জঙ্গি তৎপরতা, কিংবা সহিংসতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক তৎপরতা, এগুলো অনেক ঘটনা আছে সেই সময়। আর 2008 সালে আওয়ামী লীগ আসার পরে 2/3 ভোট পেয়ে তারপরে তারা সংবিধান সংশোধন করে নিজেদের চিরস্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করলো, একেবারে অগণতান্ত্রিক স্বৈরতন্ত্রী ব্যবস্থাকে চিরস্থায়ী করতে চেষ্টা করলো। তো সুতরাং 2/3 ভোট পেয়েছে বিএনপি, এটা ধরেন একটা সাথে সাথে আমরা এটা নিশ্চিত হওয়া মুশকিল, যদি বিএনপি তার আগের যে ভুল কিংবা আগের যে তার বিরুদ্ধে অভিযোগ, সেগুলি নিয়ে যথাযথ সজাগ ভূমিকা না নেয়, কিংবা তার মধ্যে যদি পরিবর্তনের সূচনা না হয়, তাহলে তো আমরা একটা বিপদের মধ্যে যাব। এবং এই যে স্বৈর শাসন কিংবা অগণতান্ত্রিক শাসন, তারই ফলাফল হচ্ছে যে ধর্মীয় ফ্যাসিবাদী বিভিন্ন গোষ্ঠীর আবির্ভাব, কিংবা মানুষজন অন্য কোনো পথ না পেয়ে তাদেরই ভাবছে যে তারাই হয়তো রক্ষা করবে। যদিও জামাতে ইসলামের একটা সুবিধাজনক ব্যবস্থা ছিল যে আওয়ামী লীগের সময়, এটা কোনো আন্তর্জাতিক মিডিয়ায় বলছে যে জামাত নিষিদ্ধ ছিল, এটা কথাটা ঠিক না, জামাত নিষিদ্ধ ছিল না, কিন্তু
আওয়ামী লীগ একটা নিষিদ্ধ থাকার মতোই ব্যবহার করেছে, জামাত ইসলামী ছাত্র শিবিরের নিষিদ্ধ করেছে 2 দিন আগে তার পতনের। তো সেই সময়ে জামাতের সম্পর্কে মানুষের একটা যে রিডিং ছিল, মানুষ দেখেছে যে এটা একটা নিপীড়িত দল, নিপীড়নের শিকার, তার প্রতি সহানুভূতি এসছে। এবং জামাতে ইসলামের যে রেকর্ড 80 দশকে কিংবা 2001-এর পরে যখন 2জন মন্ত্রী ছিলেন, সেই সময় যে রেকর্ড সেটা মানুষের মনে নাই। তো 2008-এর পরে আওয়ামী লীগের ভূমিকার কারণেই জামাতের প্রতি সহানুভূতি এসছে অনেক মানুষের। তো সেই জামাতে ইসলামী সেই সহানুভূতিকে পুঁজি করে তারা ধর্মকে সামনে রেখে তারা তাদের কাজ অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের তারা অব্যাহত রেখেছে, সাংস্কৃতিক সংগঠন করেছে, পাঠচক্র করেছে, মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রচার চালিয়েছে। তারা আওয়ামী লীগের মধ্যে পর্যন্ত কাজ করেছে, বামপন্থী সংগঠনের মধ্যে ছিল, সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ছিল। এটা একটা খুবই দক্ষতার সাথে তারা পুরো ছদ্মবেশী তৎপরতা চালিয়ে তাদের সংগঠনকে শক্তিশালী করে, এটা এই দক্ষতাটা আপনার স্বীকার করতে হবে। তারা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে ওই সহানুভূতির উপর দাঁড়িয়ে, কিন্তু সহানুভূতিটাই তাদের প্রধান ছিল। এবং মানুষ মনে করেছে ঢাকা শহরে 15টি আসনে 7টি আসন জামাত ইসলামী, হ্যাঁ, এবং মানুষ মনে করেছে যে এরা এরা হয়তো একটা পরিবর্তন, বা এরা নিপীড়িত, এরা কখনো নিপীড়ক হবে না। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তাদের এবং তাদের ছাত্র সংগঠনের ওই পুরনো চেহারাটা কিন্তু আবার প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে যে তাদের অধ্যত্ব, নারী সম্পর্কিত তাদের যে ভয়ঙ্কর রকম অপমানজনক কিংবা নারী বিদ্বেষী কিংবা নারী প্রতি ভীতি থেকে, সন্ত্রস্ত অবস্থা থেকে আবল তাবল কথাবার্তা বলা, অপমানজনক কথাবার্তা বলা, অন্যান্য জাতি, লিঙ্গ এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক তৎপরতা, সমস্ত কিছু নিয়ে তাদের যে অধ্যত্বটা দেখা গেল, এবং বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের ছাত্র সংগঠনের যে আচরণ, সেটা আবার পুরনো তাদের যে অত্যাচারী ভূমিকা ছিল সেটা আবার প্রকাশ করেছে। এবং তারা যেটা বলেছে বিভিন্ন সময়, মানুষ অনেকে মনেও করেছেন যে জামাত, অন্য সব দল দেখেছেন, এবার জামাতকে সুযোগ দেন। এই কথাটা কিন্তু অনেক মানুষ গ্রহণ করেছে, কিন্তু কথাটা ভুল এই কারণে, জামাতকে আমরা আগে দেখিনি, এই কথাটা ঠিক না। জামাতকে আমরা 1971 সালে দেখেছি, তখন জামাত ক্ষমতায় ছিল পাকিস্তান আর্মির সহযোগিতায়। এবং একটা ভয়ঙ্কর ঘটনা যে দল এরকম একটা কাজ করতে পারে, যে একটা সামরিক বাহিনী দখলদার হিসেবে হত্যাযজ্ঞ, গণহত্যা চালালো, তার লুণ্ঠন করলো, ধর্ষণ করলো, অগ্নিসংযোগ করলো, লাখ লাখ মানুষকে হত্যা করলো, তার সহযোগী হতে পারে যে দল, সেই দলকে দেখি নাই এই কথাটা কিভাবে হয়। সেই দল তো পরিষ্কারভাবে, এবং এরকম না যে এখনকার জামাত ইসলাম বলছে যে না ওই সময় আমরা ভুল করেছি, ওই সময় যারা নেতৃত্ব দিয়েছে তাদের আমরা স্বীকার করি, তা তো বলছে না। তারা তো ওইটার ধারাবাহিকতাই আছে। তারপরে তারা আবার 80 দশকেও যথেষ্ট ক্ষমতাশালী ছিল এরশাদের সমর্থনে। 2001 সালে তারা মন্ত্রীও হয়েছে। সুতরাং তাদের আমরা দেখি না, এটি ঠিক না। কিন্তু তাদের দেখা হয় নাই, তারা ক্ষমতায় যায় নাই, এই কথাটা কিন্তু অনেক মানুষ মনে করেছে। তারপরও বিপুল সংখ্যক হ্যাঁ, মানুষকে, এটা ভোটারকে আকৃষ্ট করলো কিভাবে? হ্যাঁ, এবং এটা এবং একটা জামাত ইসলামী দ্বিতীয় বৃহত্তম দল হলো। এবং না, এটা তো আপনার, আমি যেটা বললাম যে তারা তো এই 15 বছর বসে থাকে নাই, তারা তো কাজ করেছে। এবং কাজ করার মধ্যে দিয়ে ওইটা একটা যে আপনারা আগে দেখেন নাই, আমাদের দেখেন, আমরা সৎ, আমরা এই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা ইনসাফের কথাটা ইনসাফ প্রতিষ্ঠা করব। এবং তারা একই সঙ্গে এইটাও এই বিষয়টাও এনেছে যে অন্যান্যরা যে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এই জামাত ইসলাম তার মধ্যে নাই। কিন্তু সুযোগ পেলে তারা কি করে এবং কি ধরনের তৎপরতা চালায় অর্থনৈতিক ক্ষেত্রে, সেগুলির বিভিন্ন উদাহরণ আছে। এইটা ধরেন একজন ব্যক্তির সততা তো বড় কথা না, মানে একটা বড় কথা, কিন্তু সততাই যথেষ্ট না। তার সাথে হলো কি ধরনের নীতিগত বা কি ধরনের রাজনীতি, সেটা জনস্বার্থের পক্ষে যায় কি পক্ষে যায় না, সেটা একটা বড় কথা। সংস্কৃতিটা কি। তো আরেকটা জিনিস হয়েছে যে তারা এই পুরো 15 বছর 16 বছরে তারা যে কার্যক্রম চালিয়েছে, সেই কার্যক্রম যেভাবে চালিয়েছে, সেখানে দেখা গেছে যে ধরেন ওদের কর্মী ছাত্রলীগ করছে কিংবা আওয়ামী লীগের যুবলীগ করছে ইত্যাদি করছে, সেখানে 2টা ঘটনা ঘটাইতো। একটা হচ্ছে যে সে যদি অত্যাচার অন্যদের উপর বেশি করে, 2টা কারণে তার বেশি অত্যাচার করাটা দরকার হয়। একটা হচ্ছে যে প্রমাণ করা যে সে ছাত্রলীগ, আরেকটা হচ্ছে যে ছাত্রলীগকে পচানো। 2টে কাজেই তার হয়। তো এগুলি তারা করেছে এবং মানুষজনের মধ্যে তারা একটা বিকল্প হিসেবে বেশ কিছু মানুষের মধ্যে দেখানোর চেষ্টা করেছে। এবং সেখানে যেমন এই ধরনের কথাও তো অনেকে বিশ্বাস করে বাংলাদেশের মানুষের মধ্যে, এই কথাও তো আমি
ধরেন কয়দিন আগে একটা স্কুলের ছাত্রীর মুখে আমি শুনলাম থেকে 2-3-তে পড়ে, সে তার বান্ধবীর সাথে তর্ক করছে যে জামাত না জিতলে আমরা জান্নাতে যেতে পারবো না। মানে এই ইলেকশনের দিন কথাবার্তা হচ্ছিল, তখন ওই বাচ্চারা কিন্তু যথেষ্ট, বাচ্চাদের অত ইম্যাচিউর ভাবার কিছু না, ওরা অনেক কিছু শোনে বড়দের কাছ পরিপক্ক, থেকে। যথেষ্ট সে পরিপক্ক। বলছে যে জামাতে ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না। এই যে জান্নাতের টিকিট, এইটা কিন্তু আমাদের মনে হয় যে এটা মানুষজন এটাকে গুরুত্ব দেবে না, কিন্তু এটা এই ধরনের কথাবার্তা মানে এর চাইতে প্রতারণামূলক আর কি হতে পারে। কিন্তু তো যাই জামাতের হোক, এগুলি এই সমস্ত বলে তার যে সাংগঠনিক ভিত্তি তৈরি হয়েছে, মানুষের মধ্যে তার যে সংগঠন শক্তিশালী হয়েছে, সেটা তো পরিষ্কার বোঝাই গেল। কারণ ভোটে এই যে ভোটটা তারা পেয়েছে, এই ভোট সব যে ধরেন এর মধ্যে আওয়ামী লীগেরও কিছু ভোট থাকতে পারে, কিছু বিএনপির যারা ধরেন ক্ষুব্ধ অংশ যারা নমিনেশন পায়নি তাদের ভোট থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও এটা নিশ্চিত যে জামাতে ইসলামের ভোট নির্দলীয় ভোট থাকতে পারে, অনেক নির্দলীয় বেড়েছে। ভোট। হ্যাঁ, জামাতে ইসলামের ভোট অনেক বেড়েছে, এটা হচ্ছে পরিষ্কার তথ্য। জামাতে ইসলামের আগে না, যে জামাত ইসলামী দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে সংসদে আসছে এবং বিরোধী দলের স্বীকৃতি পাচ্ছে। 131% ভোট পেয়েছে। এটা কি বাংলাদেশের জন্য না, বাংলাদেশে এটা যে- একটা তাদের জন্য বিরাট বিজয়। আশীর্বাদ না না, আশীর্বাদ না জামাতে ইসলামের জন্য এটা বিরাট আশীর্বাদ বিজয়। না ঝুঁকি? না, এটা তো আপনার আমাদের দেশে বুর্জোয়া রাজনীতির যে বিভিন্ন ধরন এবং তার যে বিভিন্ন সময়ে জনগণের প্রতি জনগণের আস্থা নষ্ট করে এবং সব সময় ক্ষমতা পেলেই যা খুশি তাই করার একটা মানুষ তো খোঁজে বিকল্প কি, কোথায় উদ্ধার পাওয়া যায়। তো জামাতে ইসলামী এটা যথেষ্ট খুশি হওয়ার ব্যাপার। জামাতে ইসলামী যে তার ভোট আগের, আপনি ধরেন 86 সালে নির্বাচন করেছে, 86 সালে নির্বাচন 91, করেছে। 96, হ্যাঁ, জামাতে ইসলাম নামে প্রথম নির্বাচন তাদের সম্ভবত 86 সালে। 86 সালে 10টি তারপরে আসন পেয়েছে। 91, 96 সবসময় তো ইলেকশন করেছে। এখন তো কয়েক গুণ বেড়েছে তাদের ভোট। তো সেই হিসেবে জামাতে ইসলাম, 31%। হ্যাঁ জামাতে এবং ইসলাম, এর আগে সর্বোচ্চ ছিল 12%। হ্যাঁ 12%। তো কয়েক গুণ বেড়েছে, তো কয়েক গুণ বেড়েছে, এটা জামাতে ইসলামের জন্য বড় একটা বিজয় বলতে হবে। না, কিন্তু জামাতের এই বিজয় মানে থেকে বিপদ কি দেখছেন? বিপদ তো আসলে বা আমাদের স্বস্তির কি দিক না, এটা মনে তো করছেন? আমাদের সামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি বা প্রক্রিয়া, ক্ষমতার যে ভারসাম্য, তার একটা প্রকাশ এটা। এবং এটা দেখায় যে ধর্মীয় যে সমস্ত সংগঠনগুলো আছে বা ফ্যাসিবাদী যে সমস্ত চিন্তাভাবনা আছে, সেটা সমাজের মধ্যে যথেষ্ট শক্তিশালী। তো সুতরাং যদি গণতান্ত্রিক রূপান্তর করতে হয় বাংলাদেশের, তাহলে এই সমস্ত বিষয়গুলো যথাযথভাবে আমাদের মোকাবেলা করতে হবে এবং গণতান্ত্রিক সংস্কৃতি দিয়েই এটাকে মোকাবেলা করা যাবে। যদি জামাতে ইসলাম নিজের ৭১-এর যে লেগাসি সেখান থেকে বের হয়ে আসে, তার যদি রূপান্তর ঘটে, গণতান্ত্রিক রূপান্তর ঘটে, তাহলে তো অসুবিধা নেই। কিন্তু যদি না ঘটে, এবারের নির্বাচনে তো জামাত কিছুটা নিজেকে গণতান্ত্রিক হিসাবে সামনে আনতে চেয়েছে। যেমন তারা ইসলামী অনুশাসনের কথা বলেনি, তারা কোরআন সুন্নাহ ভিত্তিক আইনের কথা বলেনি, শরিয়া আইনের কথাও জোরে সোরে বলেনি, বিচ্ছিন্নভাবে বলতে পারে। তাদের নির্বাচনী ইশতেহারে কিন্তু ইনসাফ এবং উদার বাংলাদেশের কথা বলে। না, সেগুলি তারা তাদের কিছু কৌশলগত ব্যাপার খুব ভালোভাবেই তারা রপ্ত করেছে এখন। কারণ আমরা ডাকসু ছাত্র সংসদ নির্বাচনের সময় দেখেছি যে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তারা কখনোই ইসলামী ছাত্র শিবিরের যে মতাদর্শ বা রাজনীতি, সেটাকে সামনে না এনে তারা ইনক্লুসিভ দেখানোর চেষ্টা করেছে। অন্য ধর্মের কিংবা নারী তাদের সংস্কৃতিতে পরিচালিত হচ্ছে না, সেই নারী, অন্য জাতির মানুষ, তাদেরকে যুক্ত করে নির্বাচন করেছে। এবং ছাত্রছাত্রীদের যে বিপুল ভোটে তারা বিজয়ী হয়েছে, সেটা একটা বড় কারণ হল ছাত্রছাত্রীরা তাদের দেখেছে খুবই উদার হিসেবে। তারা ধর্মীয় ফ্যাসিবাদী কোনো চেহারায় হয় নাই, কিন্তু নির্বাচিত হওয়ার পরে কিন্তু তাদের চেহারা বদলে গেছে। নির্বাচিত হওয়ার পরে যখনই তারা ক্ষমতা তাদের কাছে এসছে, তাদের আর সেই চেহারা নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে তাদের মূল ভূমিকা দাঁড়াইলো এখানে ছোট ছোট ব্যবসায়ীদের উপর অত্যাচার করা কিংবা মেয়েরা কীভাবে চলাফেরা করবে সেগুলো নিয়ে হইচই করা। জামাতে ইসলামী ধরেন কোন আইনে পরিচালিত হবে বা ইসলামী অনুশাসন এই সমস্ত বলে নাই, কিন্তু তারা বলেছে যে মেয়েদের ব্যাপারে তারা তো সারাক্ষণই একটা নারী বিষয়টা তাদের মাথার মধ্যেই সারাক্ষণ থাকে মনে হয়, কারণ ওই নারীকেই তাদের কাছে মনে হয় সবচেয়ে সব সমস্যার উৎস। এবং সেই কারণে তারা নারীকে ঘরের মধ্যে থাকাটাকে মহিমান্বিত করার মতো কথাবার্তা অনেক বলেছে। এবং যারা বাইরে আসে তাদের প্রতি অপমানজনক, যারা বাইরে কাজ করে, এবং বাইরে কাজ করে তো আমাদের শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী নারী তো
অনেক বেড়েছে বাংলাদেশে। এবং কি করতে পারে না নারী, নারী সবই করতে পারে। কিন্তু তারা যখন একটু কথাবার্তা বলা শুরু করেছে তখন বোঝা গেল যে তারা মনে করে যে না, এরা আসলে ঘরের কাজ ছাড়া আর কিছুই করতে পারে না। এই বুর্জোয়া দল বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এসব বুর্জোয়া দলের ব্যর্থতা, তাদের চুরি, দুর্নীতি, অপশাসনের সেগুলির কারণেই এই অবস্থা। অপশাসনের সুফলটা জামাত নিল কিভাবে? বামপন্থীরা নিতে পারলো না কেন? বামপন্থীরা তো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে ধরেন এবারের নির্বাচনে বামপন্থী তো নাই হয়ে গেল। হ্যাঁ, না এমনি নির্বাচনী অবস্থা তো তাদের আগে থেকেই ভালো ছিল না। তাদের যেটা ভুল সিদ্ধান্ত হয়েছে সেটা হলো যে নিজেদের অবস্থা বোঝার ক্ষেত্রে তাদের দুর্বলতা, নিজেদের অবস্থা কিংবা নির্বাচন। আর ধরেন যে বামপন্থী যে কর্মীরা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা বেশিরভাগই আপনি খোঁজ নিলে দেখবেন যে তারা শ্রমজীবী মানুষের জন্য কাজ করেন, ছাত্রদের অধিকারের পক্ষে কাজ করেন, বা দেশের গণতন্ত্রের জন্য কাজ করেছেন, গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন। এই হাসিনা আমলে শত শত স্বৈরাচারী যে অত্যাচার নির্যাতন সেগুলি মোকাবেলা করেছে এরাই। এইটার উপরে ভর করে তাদের হয়তো মনে হয়েছে যে আমরা এই কাজগুলো করেছি, জনগণ আমাদেরকে ভোট দিবে। কিন্তু ভোট এবং এই ভূমিকা সবসময় একরকম হয় না। ভোটের জন্য যেভাবে কাজ করতে হয় সেটার ধরন ভিন্ন। কিন্তু তারা ভোটারের কাছে গিয়েছে কি? ভোটারের কাছে গেছে মানে কি, তাদের তো কাজ এরকম ছিল, মানুষকে নিয়েই তো তারা কাজ করেছে। কিন্তু সাংগঠনিক ভিত্তি 1 নম্বর, 2 নম্বর আর্থিক একটা সক্ষমতার ব্যাপার আছে। তারপরে হচ্ছে যে ভোটের জন্য যে ধরনের ক্যালকুলেশন ইত্যাদি করে সেটা দুর্বলতা আছে। তো আমি মনে করি যে নিজেদের সবলতা এবং দুর্বলতা বোঝার ক্ষেত্রে বামপন্থীদের ঘাটতি আছে। সবলতার জায়গা কোনটা, কোন জায়গায় তার বেশি শক্তি দিতে হবে, দুর্বলতা কোথায় সেটাকে কীভাবে দূর করতে হবে, সেই ক্ষেত্রে একটা ঘাটতি থাকার ফলাফল হচ্ছে এরকম। কিন্তু এটা একাধিকবার ঘটেছে। এখনও কেন পুনরাবৃত্তি হলো এই বছর, এটা আমি মনে করি যে একেবারেই গ্রহণযোগ্য না। যে তাদের এই সিদ্ধান্তটা একদমই ঠিক হয়নি। যে নিজেদের শক্তি, তারা সবচেয়ে ভালো হতো তারা যদি কোনো জায়গায় কেন্দ্রীয় করতে পারতেন, মানে কয়েকটা আসনে করতে পারতেন। মানুষের কাছে পরিষ্কার না, মানে তাদের দেশটিক কার্যক্রম এবং সমস্ত চেষ্টা যদি কয়েকটি আসনের নিবেদিত থাকতো, হ্যাঁ, নিয়োজিত মানুষের করতো। কাছে পরিষ্কার না যে বামপন্থীরা কোন কোন জায়গায় আলাদা, এবং তারা যে একটা বড় ধরনের পরিবর্তনের যে স্বপ্ন দেখেন সেটা যে জনগণের স্বার্থের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা মানুষের কাছে পরিষ্কার করার ক্ষেত্রে বামপন্থীদের একটা বড় ব্যর্থতা আছে। নতুন সরকার গঠিত হতে যাচ্ছে কালকে। বিএনপি এবং তার মিত্র, আন্দোলনের মিত্র ছিল, তাদেরও অংশীদার করতে পারে। বিএনপির সামনে প্রথম বড় চ্যালেঞ্জ কি? বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিষ্ঠানগুলো তো নাই এখন, কোনো প্রতিষ্ঠান কাজ করে না। মানে একটা প্রতিষ্ঠান কাজ করলেই যেটা হয় যে ব্যক্তি কিংবা এই যে দলাদলি কিংবা তদবির এই সমস্ত জিনিসগুলো থাকে, প্রাতিষ্ঠানিক একটা প্রক্রিয়া থাকে। তো আমাদের দেশে বহু বছরের স্বৈর শাসনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে গেছে। তো প্রতিষ্ঠানগুলো দাঁড় করানো হচ্ছে একটা বড় তার দায়িত্ব। আরেকটা বড় দায়িত্ব হচ্ছে যে যেমন জুলাই হত্যাকাণ্ডের বিচার তো তার করা একটা চলছে, সেটা চালাইতে হবে। কিন্তু পাশাপাশি আমি মনে করি এই সরকার একটা বড় দায়িত্ব হচ্ছে যে বিনা বিচারে মাসের পর মাস আটকে রাখা হয়েছে লেখক, সাংবাদিকদের, আইনজীবী, এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। মিথ্যা অভিযোগে কিংবা বানানো অভিযোগে বহু মানুষকে আটকে রাখা আছে, এবং এখানে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে আটক বাণিজ্য সবই হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। এই জায়গাটা পরিষ্কার করা, যারা মিথ্যা অভিযোগে আটক আছে তাদেরকে ছেড়ে দেওয়া। এবং অর্থনীতি ক্ষেত্রে সরকার কখনোই, তারেক রহমান বলছেন সবার আগে বাংলাদেশ কিংবা একটা জাতীয় সক্ষমতার কথা বলছেন, সেটা কখনোই সম্ভব হবে না যদি একটা সরকার ওই জাতীয় সক্ষমতার উপর দাঁড়ানোর জন্য নিজেরা চিন্তা করার সক্ষমতা অর্জন না করে। বাংলাদেশে নিজেরা চিন্তা করার মধ্যে দিয়ে পরিকল্পনা করা, সেটার চাইতে অনেক বেশি প্রভাবিত হচ্ছে বিশ্বব্যাংক, IMF, ADB, তাদের পরিকল্পনা, তাদের চোখ দিয়ে সব কিছু দেখা। এই নির্ভরশীলতা কাটানোর মতো অর্থনৈতিক নীতি গ্রহণ করাটা এটার জন্য বামপন্থী হইতে হবে না। এটা যে কেউ যদি জাতীয় স্বার্থ দেখে, প্রকৃত জাতীয়তাবাদী হলে জাতীয় স্বার্থ দেখে, যদি জাতীয় সক্ষমতা দেখে, এবং সবার আগে বাংলাদেশ যেটা মিন করে সেটা যদি সিরিয়াস হয়, তাহলে তাদের অবশ্যই নিজেদের পায়ে দাঁড়ানোর মতো জাতীয় সক্ষমতা অর্জনের ব্যবস্থাটাই করতে হবে। তো সেটা করার জন্য এই যে পরিকল্পনা, অর্থনৈতিক নীতি, প্রতিষ্ঠান, এগুলোর দিকে নজর দিতে হবে। জুলাই সনদ বা গণভোট নিয়ে একটা বিতর্ক উঠেছে
যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হয়েছে। জাতীয় সংসদে নির্বাচনে এক ধরনের রায় পেয়েছে এবং বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অর্থাৎ বিএনপি যেসব প্রতিশ্রুতির ভিত্তিতে রায় পেয়েছে, আর গণভোটের বা জুলাই সনদে যেসব বিষয় আছে, এর মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা আছে অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এই সমস্যার সমাধান কিভাবে হবে? আলোচনা করে না সংখ্যাগরিষ্ঠতার জোরে? না না, আলোচনাই করতে হবে, আলোচনা করতে হবে। এবং এটা আমি মনে করি যে সমস্ত কিছু পাবলিক ইয়েতে নিয়ে আসতে হবে, মানে পরিসরে নিয়ে আসতে হবে, জনপরিসরে আনতে হবে। এবং সেটার জন্য যে মিডিয়া ব্যবহার করা যায় করতে হবে, যাতে জনসম্পৃক্ততা তৈরি হয় প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে। পার্লামেন্টের মধ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে বিএনপি যা খুশি তাই করতে পারে এখন, কিন্তু সেটা উদাহরণ হিসেবে ভালো হবে না। তার যেটা দরকার হবে যে একটা সমাধানের দিকে যাওয়া এবং গ্রহণযোগ্য সমাধানের মধ্যে যাওয়া। এবং সেই ক্ষেত্রে তার যদি যুক্তি থাকে যেটা বিরোধী দল গ্রহণ করছে না, এরকম যদি হয়, সেক্ষেত্রে বিএনপির উচিত হবে জনগণের কাছে যাওয়া, জনসম্মতি নিয়েই একটা সিদ্ধান্ত। তাহলে আবার আরেকটা গণভোট নেবে? গণভোট তো ধরেন একটা চূড়ান্ত পদক্ষেপ, কিন্তু তার আগে ব্যাপকভাবে জাতীয়ভাবে আলাপ আলোচনার সুযোগটা তৈরি করা, যাতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আসে। কারণ এইটা ধরেন সংবিধান সংস্কারটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। বেশ কিছু প্রস্তাব আছে জুলাই সনদে সংবিধান সংস্কার, যেগুলি খুব বেশ ভালো, বেশ দরকার এবং বিএনপিও করা উচিত। আবার কিছু আছে যেগুলো নিয়ে প্রশ্ন আছে, তাদের নোট অফ ডিসেন্ট আছে, কিংবা যেগুলি জুলাই সনদে যেভাবে ইতিহাস বলা হয়েছে সেটাও আমি মনে করি না ঠিক মতো বলা হয়েছে। তো কাজে এই সমস্ত নিয়ে চট করে সিদ্ধান্ত না নিয়ে আলাপ আলোচনার মধ্যে যাওয়া উচিত। অধ্যাপক আনু মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম অধ্যাপক আনু মোহাম্মদের সঙ্গে, অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।